আগের দিন যে গতির সূত্রগুলো পড়িয়েছিলাম সেই সূত্রগুলো ম্যাথমেটিক্যালি সেগুলো গতিকে রিপ্রেজেন্ট করছে। সেগুলো যে অংশে মেকানিক্সের যে অংশের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে কাইনেমেটিক্সের মধ্যে সেই সূত্রগুলো সব রয়েছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কাইনেটিক্স। এখানে হচ্ছে গতির কারণ, নিউটনের গতিসূত্র এই কাইনেটিক্সের মধ্যে পড়ে। চলবিদ্যা, এটা হচ্ছে কাইনেটিক্স, চলবিদ্যা, নিউটনের গতিসূত্র সেইগুলোর মধ্যে পড়ে। অর্থাৎ এখানে হচ্ছে গতির কারণটা সম্বন্ধে আলোচনা হয়। গতির কারণ তোমরা ক্লাস 9-এ নিউটনের গতিসূত্র পড়েছো, ডিটেলসে পড়েছো। সেখানে গতিসূত্রগুলো আর আমার বলার দরকার নেই। কেন গতি আরম্ভ হচ্ছে, বল প্রয়োগে আরম্ভ হচ্ছে, গতি বন্ধ হচ্ছে কী করে, তার বিরুদ্ধ বল যদি প্রয়োগ করে তবে গতি বন্ধ হচ্ছে, যদি বল প্রয়োগ না করা হয় তাহলে গতিটা অনন্তকাল চলতে থাকবে। তাহলে এইসব হচ্ছে গতির কারণ। সেইগুলো নিউটনের 3টে সূত্রে আমরা দেখতে পাই। প্রথম সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের প্রথম সূত্র, থেকে আমরা একটা হচ্ছে বলের সংজ্ঞা, আর একটা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম, ইনার্শিয়া। এগুলো তোমরা আগে পড়েছো, আমি ডিটেলস এখন কিছু আর বলবো না। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি বলের পরিমাপ, এবং বলের নানা একক, সেইগুলো আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি। আর তৃতীয় গতিসূত্র হচ্ছে, এটাও তোমরা সবাই জানো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগ সম্বন্ধে আমরা জানতে পারি। তৃতীয় গতিসূত্র থেকে আমরা একটা জানি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। এগুলো তোমরা পড়েছো। আমি এই গতিসূত্রগুলো থেকে আদার্স আরো কিছু জিনিস এখানে আলোচনা করব। প্রথম গতিসূত্র থেকে যেমন জাড্য ধর্ম, বলের সংজ্ঞা, এগুলো তোমরা পড়েছো, এগুলো ডিটেলস আর কিছু আলোচনা করার নেই। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ পাই যে F = m × a। এখানে a হচ্ছে সমত্বরণ, mটা হচ্ছে ভর, বস্তুর ভর। এই ভরটা হচ্ছে রেস্ট মাস, অর্থাৎ ভরের গতিবেগ অনেক কম, আলোর গতিবেগের থেকে অনেক কম। এখান থেকে আমরা একটা জিনিস পাই, F = m × a হচ্ছে ত্বরণ, v - u/t। এগুলো তোমরা সবই জানো, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময়। তাহলে F × t mv - mu, এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এইটাকে বলা হচ্ছে বলের ঘাত। এটা হচ্ছে F × t। ইম্পালস, এটাকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে এর ইউনিটটা কিরকম হবে? ডাইন সেন্টিমিটার, ডাইন সেকেন্ড, নিউটন সেকেন্ড, এরকম হবে। এটা হচ্ছে বলের ঘাত। আর এর মাত্রাটা কি হবে? বলের মাত্রা হচ্ছে mL/T⁻² ইন্টু ঘাত হচ্ছে t ইন্টু t। তার মানে এটা হচ্ছে mL/T⁻⁻1 বলের ঘাত। সব রকম বলেরই ঘাত আছে, অর্থাৎ এটা হচ্ছে বলের পরিমাণ, এটা হচ্ছে বলের ক্রিয়াকাল। এই বলের ঘাতটা আমরা পরিমাপ করছি কিভাবে? ভরবেগের পরিবর্তন থেকে, বস্তুর ভরবেগের পরিবর্তন থেকে আমরা বলের পরিমাপ করছি। আরেক ধরনের বল আছে, একটা হচ্ছে সাধারণ বল,
আরেকটা বল আছে ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। ঘাত বল এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স, ঘাত বল কোন কোন বলকে বলা হচ্ছে ঘাত বল? ঘাত বলের বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ মানের বল, বৃহৎ মান, ক্রিয়াকাল ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। অর্থাৎ এটা যে ইম্পালসিভ ফোর্স, অর্থাৎ আমি যদি একটা ফুটবলে কিক করি, তাহলে ফুটবল এই যে বলটা প্রয়োগ করছি, জোরে একটা বল প্রয়োগ করছি, বৃহৎ মানের বল, এবং তার ক্রিয়াকাল ক্ষুদ্র, মানে ফুটবলের সঙ্গে পায়ের কন্ট্যাক্ট টাইমটা হচ্ছে খুব কম। তা এই ধরনের বলকে বলা হচ্ছে ঘাত বল। একটা জিনিস মনে রাখবে যে যতক্ষণ বলে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে ততক্ষণই বস্তুর ত্বরণ বা মন্দন থাকবে। বল প্রয়োগ বন্ধ হয়ে গেলেই বস্তুর ত্বরণ বা মন্দন বন্ধ হয়ে যায়। তাহলে বৃহৎ মানের বল যখন বস্তুটার উপর প্রযোজ্য হচ্ছে, তখন যে সময়ে বস্তুটার সঙ্গে যে বল প্রয়োগ করছে তার সঙ্গে বস্তুর কন্ট্যাক্ট টাইমটা, যে সময় সংস্পর্শ হচ্ছে, সেই সময়টা খুব ক্ষুদ্র। তাহলে সেই সময়টা পার হয়ে গেলেই তখন কিন্তু আর বলের ক্রিয়া বস্তুর ওপর থাকছে না, তখন বস্তু সমবেগে যাচ্ছে। এইটা হচ্ছে ঘাত বল। সাধারণ বলের সঙ্গে ঘাত বলের পার্থক্যটা কি? সাধারণ বল তার মানটা সাধারণ, ক্রিয়াকাল সাধারণ। সাধারণ বল এবং ঘাত বল, সাধারণ বল আর ঘাত বল, এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সাধারণ বলের ক্রিয়াকাল মান সাধারণ, ক্রিয়াকাল সাধারণ। ঘাত বলের মান বৃহৎ, ক্রিয়াকাল ক্ষুদ্র। সাধারণ বলকে আমরা F=ma এই সমীকরণ থেকে প্রকাশ করতে পারি, কারণ সাধারণ বলের ক্রিয়াকাল একটা নির্দিষ্ট সময়, সেই জন্য সেই সময়ের মধ্যে আমরা ত্বরণটাকে পরিমাপ করতে পারি। কিন্তু ঘাত বল পরিমাপ করতে গেলে আমরা কিন্তু ওই সময়ের মধ্যে ত্বরণটাকে পরিমাপ করতে পারছি না। সেই জন্য ঘাত বল পরিমাপ করতে গেলে আমরা ভরবেগের পরিবর্তন থেকেই পরিমাপ করি। অর্থাৎ একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, তাহলে সেই বেগটা মাপার আমরা সময় পাচ্ছি। আবার বল প্রয়োগের পর সে ভি বেগে যাচ্ছে, তাহলে ভি বেগটাকে মাপার সময় পাচ্ছি। তাহলে ভরবেগের পরিবর্তনটা আমরা মাপার সময় পাচ্ছি। সেই জন্য ঘাত বল পরিমাপ করতে গেলে আমরা ভরবেগের পরিবর্তন দিয়ে পরিমাপ করে থাকি। এবার বলের ঘাতের লেখচিত্রটা কীরকম হবে? বলের ঘাতের লেখচিত্র, তাহলে এইটা যদি এফ প্রয়োগ করি, এদিকটাতে টি, এদিকটাতে হচ্ছে এফ। যদি এফটা কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এফটা চেঞ্জ করছে না, কনস্ট্যান্ট ফোর্স। একটা নির্দিষ্ট সময় যদি টি ধরা হয় তাহলে এফ ইন্টু টি, এদিক এইটুকু হচ্ছে এফ, এখান থেকে এই দিকটাতে ধরো বল, এই দিকটাতে হচ্ছে সময়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এফ আর এখান থেকে এইটুকু হচ্ছে টি। তাহলে এই যে ক্ষেত্রফলটা হচ্ছে এফ ইন্টু টি, এই পুরো ক্ষেত্রফলটা। তাহলে আমরা বলের ঘাতকে কি দিয়ে প্রকাশ করছি? বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। বলের ঘাতকে বল সময় লেখচিত্র, এটা হচ্ছে বল সময় লেখচিত্র, বল সময় লেখচিত্র এবং সময় অক্ষ দ্বারা বেষ্টিত যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা যে ক্ষেত্রফল, যে লেখচিত্রের নিচে যে সময় অক্ষ দ্বারা বেষ্টিত যে ক্ষেত্রফলটা আছে, সেই ক্ষেত্রফলটাই বলের ঘাতকে প্রকাশ করছে। ক্ষেত্র এফ ইন্টু টি। যদি বলটা অসমবল হয়, ধরো এইরকম বলটা হয়, অসমবল হয়, তখনও তার নিচের যে টোটাল ক্ষেত্রফলটা, সেটাই বলের ঘাতকে প্রকাশ করবে। বলের ঘাতকে আমরা বল সময় লেখচিত্রে এবং সময় অক্ষ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করছি। দুটো রকমের বল আছে, একটা হচ্ছে স্পর্শজনিত, কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট করে বলটা প্রয়োগ করতে হয়, কন্ট্যাক্ট ফোর্স। আর একটা হচ্ছে ক্ষেত্রজনিত, ফিল্ড ফোর্স, এটা হচ্ছে ফিল্ড। যেমন ধরো স্পর্শজনিত মানে একটা বস্তুকে আমি ধাক্কা মারলাম, ধাক্কা দিয়ে তার উপর বল প্রয়োগ করলাম, তখন সেটা হচ্ছে স্পর্শজনিত বল। ধাক্কা, টান, এগুলো সব স্পর্শজনিত, স্পর্শ ছাড়া এই বলগুলো প্রয়োগ করা যায় না।
আর ক্ষেত্রজনিত কীরকম না, যেমন মহাকর্ষ বল, পৃথিবীর সঙ্গে বস্তুটার কোনো কানেকশন নেই, বস্তুটা এখানে আছে, কিন্তু বস্তুটাকে পৃথিবী একটা বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে তার একটা ফিল্ড আছে, একটা ক্ষেত্র আছে, কতদূর পর্যন্ত পৃথিবীর আকর্ষণ বল কাজ করছে। দুটো চুম্বকের মেরু একটার সঙ্গে কন্ট্যাক্ট নেই, কিন্তু তারা একটা হচ্ছে তাদের মধ্যে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে ফিল্ড, তাদের চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তড়িৎ ক্ষেত্র। তাহলে এইগুলো হচ্ছে ক্ষেত্রজনিত বল। দুরকম বল আমরা জানি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাই, এখান থেকে বলের এককও পাই। যেমন ধরো যে সিজিএস পদ্ধতিতে বলের একক তোমরা আগে করেছো, আমি জাস্ট এক লাইন বলছি যে 1 গ্রাম ভরের ওপর বল প্রয়োগ করে, যে বল প্রয়োগে 1 গ্রাম ভরের বস্তুর ওপর প্রয়োগ করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে 1 ডাইন। তাহলে 1 ডাইন ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর ওপর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলে তখন সেই যে বলটা প্রয়োগ হয় সেই বলটা 1 ডাইন। 1 নিউটন 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কিলোগ্রাম ভরের উপর যে বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে 1 নিউটন বল। এটা হচ্ছে বলের পরম একক। বলের আরেকটা একক আছে, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। বলের আরেকটা একক, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক অর্থাৎ একটা বস্তুকে, এম ভরের বস্তুকে আমি যদি অভিকর্ষের বিরুদ্ধে ওপর দিকে তুলি, তাহলে ওর কীরকম বল হবে না, 1 গ্রাম ভরে, ধরো সেটা অভিকর্ষীয় হচ্ছে 1 গ্রাম ভার, গ্রাম সোয়েট, 1 গ্রাম ভার, 1 গ্রাম সোয়েট। অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেটা হচ্ছে 1 গ্রাম। তাহলে পৃথিবী যে বলে ওকে আকর্ষণ করে, যদি ওয়েট হয়, ওজন, সেটা হচ্ছে mg হবে। তাহলে 1 গ্রাম ভার 1 গ্রাম ইন্টু জি। 1 গ্রাম ভার মানে হচ্ছে 1 গ্রাম ভার, সেটা ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু সিজিএস পদ্ধতিতে ত্বরণ কত, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অর্থাৎ 1 গ্রাম ভার এককটা হচ্ছে 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেটা হচ্ছে 1 গ্রাম ভার, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম ভার 1 কিলোগ্রাম ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই ফর্মুলা থেকে আসছে, এমটা হচ্ছে 1 কিলোগ্রাম আর জিটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে ওই বস্তুকে, সেটা হচ্ছে 1 কিলোগ্রাম ভর। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে 1 কিলোগ্রাম ভর। ডাইন এবং নিউটনের সঙ্গে, ডাইন এবং গ্রাম ভারের সঙ্গে রিলেশন কি না, 1 গ্রাম ভার হচ্ছে তোমার, দেখো 1 গ্রাম ভার, ডাইন হচ্ছে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 গ্রাম ভার সেটা হচ্ছে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 980। তার মানে কি, এইটা থেকে আমি লিখছি 1 গ্রাম 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ডাইন হয়ে যাচ্ছে, 1 গ্রাম 1 সেন্টিমিটার পার, এটা ডাইন ইন্টু 980। তাহলে 1 ডাইন
ইন্টু জি। তাহলে ডাইন থেকে গ্রাম ভার থেকে যদি ডাইন করতে হয়, ডাইনে আনতে হয়, তখন 908 জি দিয়ে গুণ করতে হবে। আর যদি ডাইন থেকে গ্রাম ভারে আনতে হয় তখন ডি দিয়ে ভাগ করতে হবে। এটা বললাম এই কারণে, এরকম অনেক অঙ্ক পাওয়া যাবে যে যদি গ্রাম ভারে থাকে তখন আমি সেটাকে জি দিয়ে গুণ করলে ডাইন পাবো, আর যদি ডাইনে থাকে জি দিয়ে ভাগ করলে গ্রাম ভার পাবো। ঠিক একই রকমভাবে কিলোগ্রাম ভারে, যদি কিলোগ্রাম ভারে থাকে কোনো অঙ্ক, তাহলে কিলোগ্রাম ভারের সঙ্গে 9.8 গুণ করলে তবে আমি নিউটন পাবো। 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে 1 নিউটন। আবার যদি নিউটন থাকে সেটাকে জি দিয়ে ভাগ করলে, 9.8 দিয়ে ভাগ করলে আমরা কিলোগ্রাম ভার পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে বলের একক। নিউটনের তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। খুব ছোট্ট সহজ সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া ক্যান্সেল করে যেতে পারে। তাহলে গতি এটা এগিয়ে যায় কী করে? এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। তাই তারা পরস্পরকে প্রশমিত করতে পারে না। যে ধরো একটা গাড়িকে, একটা নৌকোতে আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ তোমরা অনেক পড়েছো, যে একটা নৌকোর উপর থেকে যদি আমি লাফ দিলে তাহলে আমি তীরে পৌঁছাচ্ছি। তাহলে নৌকোটা বিপরীত দিকে আসছে, এই তো। তাহলে নৌকোর উপর আমি ক্রিয়া করছি, ক্রিয়া করার ফলে নৌকো একটা প্রতিক্রিয়া দিচ্ছে, এটা আমার উপর। আমি নৌকোর উপর ক্রিয়া করছি, নৌকো আমার উপর একটা প্রতিক্রিয়া দিচ্ছে। সেই জন্য ক্রিয়ার জন্য ক্রিয়া বলটা নৌকোর উপর হচ্ছে, সেই জন্য নৌকো ক্রিয়া বলের জন্য এগিয়ে যাচ্ছে। আর আমার উপর যে প্রতিক্রিয়া দিচ্ছে তার জন্য আমি তীরে লাফ দিয়ে পড়ছি। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপরে। একই বস্তু হলে কিন্তু ওরা ক্যান্সেল করে যাবে। সেই জন্য ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ভিন্ন বস্তু। যেমন একটা মোটর গাড়ির ভিতরে বসে আমরা মোটর গাড়িকে ঠেলতে পারি না। কারণ কি না, এখানে মোটর গাড়ি এবং আমি দুটো একই বস্তু হয়ে যায়, একটা সংস্থার মধ্যে কাজ করছে। সেই জন্য আমরা ক্রিয়া প্রতিক্রিয়া এখানে কিন্তু একটা সংস্থায় কাজ করার ফলে ওরা ক্যান্সেল করে যাচ্ছে। ফলে মোটর গাড়ির ভিতরে বসে আমরা মোটর গাড়িকে কখনোই ঠেলতে পারছি না। দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে। এবার দেখো যে আমরা যদি লিফটের, তার আগের দিন যেটা বলেছিলাম যে দুটো নির্দেশাঙ্ক আছে, একটা জড়ত্বীয় আর একটা হচ্ছে অজড়ত্বীয়। জড়ত্বীয় বলেছিলাম যে এটা স্থির বা সমবেগে গতিশীল, স্থির বা সমবেগে গতিশীল। নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। সূত্র প্রযোজ্য। তাহলে জড়ত্বীয় নির্দেশান্তে জাড্য ধর্ম কাজ করছে। যে তারপরে তোমার ধরো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার ত্বরণটা হবে কত না, সেই F=ma হিসাবেই ত্বরণ হবে। m তার ভর, সেই ভর অনুযায়ী ত্বরণটা হচ্ছে। অর্থাৎ জড়ত্বীয় নির্দেশান্তে কিন্তু নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য, কিন্তু অজড়ত্বীয় নির্দেশান্তে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়। এটা হচ্ছে ত্বরণ বা মন্দন সহ গতিশীল। এখানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়।
প্রযোজ্য নয়। আমি লিফটের ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছি। লিফটের ক্রিয়া প্রতিক্রিয়া। যেমন ধরো এইটা হচ্ছে লিফটের মেঝেটা, তারপর একটা এম ভরের বস্তু আছে। এম ভরের বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করছে mg। প্রতিক্রিয়া মেঝেটা তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে n। লিফটটা যদি এ সমতরণে উপর দিকে গতিশীল হয়, এই বস্তুটার ভর হচ্ছে m, লিফটটা যদি এ সমতরণে উপর দিকে গতিশীল হয়, ঊর্ধ্বমুখে গতিশীল হলে, তখন আমার গতির সমীকরণটা কিরকম হবে? গতির সমীকরণ, ত্বরণটা উপরের দিকে, তাহলে এই বস্তুটার উপর বল কত হচ্ছে? m ইন্টু এ। এ যদি তার ত্বরণ হয়, তাহলে বস্তুটার উপর বল হচ্ছে m ইন্টু এ। সেই বলটা কোন কোন দুটো বলে, কোন কোন বলের লব্ধি? বস্তুটা যদি উপর দিকে গতিশীল হয়, তাহলে m ইন্টু এ বলটার ডিরেকশন হচ্ছে উপরের দিকে, তাহলে আমি উপরের দিকের বলটা আগে লিখব n মাইনাস mg। n মাইনাস mg, n প্রতিক্রিয়া বল, nটা হচ্ছে নিচের দিকে। তাহলে এখান থেকে আমরা n পাবো, n ইকুয়াল টু হচ্ছে m ইন্টু জি প্লাস এ। অর্থাৎ তার প্রতিক্রিয়া বলটা বেড়ে যাচ্ছে। লিফটটা যদি এ ত্বরণে উপর দিকে গতিশীল হয়, তখন তার প্রতিক্রিয়া বলটা বেড়ে যাচ্ছে। প্রতিক্রিয়া বলটার জন্যই আমরা ওজনটাকে অনুভব করি। তাহলে লিফট যদি উপর দিকে গতিশীল হয়, তখন ওজনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে এই যে অজড়িত নির্দেশাঙ্ক কি করে হচ্ছে না, n ইকুয়াল টু mg হওয়ার কথা ছিল। যখন এই তলটার উপর বস্তুটা বসে রয়েছে, তখন ওজন নিচের দিকে কাজ করছে। ঠিক ওজনের জন্যই n যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছে। তাহলে স্থির অবস্থায় n ইকুয়াল টু mg হওয়ার কথা ছিল, যতটা ওজন ততটাই প্রতিক্রিয়া বল। কিন্তু যখন এ ত্বরণ উপর দিকে যাচ্ছে, তখন আরেকটা টার্ম এখানে আসছে, mg প্লাস ma। এই যে এক্সট্রা টার্ম একটা এর মধ্যে চলে আসছে ma। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রযোজ্য হচ্ছে না, একটা এক্সট্রা টার্ম আসছে, একটা অলিক বল আসছে। এই বলটা হচ্ছে অলিক বল, একটা অলিক বল এখানে আসছে, যে প্রতিক্রিয়াটা mg হচ্ছে না। ঠিক লিফটটা যদি নিচের দিকে গতিশীল হয়, এ ত্বরণে নিচের দিকে গতিশীল হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই যে n ইকুয়াল টু m ইন্টু জি প্লাস এ। উপরের দিকে এ ত্বরণে যখন গতিশীল, উপরের দিকে এ ত্বরণে যখন গতিশীল, তখন m ইন্টু জি প্লাস এ হচ্ছে। যদি এ মন্দনে গতিশীল হয়, তখন এখানটা মাইনাস হবে, তাহলে তখন ওজনটা কমে যাবে, তখন হালকা বলে মনে হবে। যদি এ মন্দনে উপর দিকে গতিশীল হয়, তখন হালকা বলে মনে হবে। এবার ধরো এ ত্বরণে ও নিচের দিকে গতিশীল হচ্ছে, তখন গতির সমীকরণ কিরকম হবে? লব্ধি বলটা তার নিচের দিকে, অর্থাৎ এম এটা নিচের দিকে, এম এ ইকুয়াল টু, তাহলে mg মাইনাস n হবে, mg বলটা নিচের দিকে মাইনাস n, তাহলে n ইকুয়াল টু m ইন্টু জি মাইনাস এ হচ্ছে। অর্থাৎ ওজনটা কমে যাচ্ছে। লিফটটা যদি এ ত্বরণের নিচের দিকে নামে, তখন তার ওজনটা কমে যাবে। যদি লিফটটা এ মন্দনের নিচের দিকে নামে, তখন এর জায়গায় আমার মাইনাস এ হবে, তাহলে তখন জি প্লাস এ হয়ে যাবে, অর্থাৎ তখন ওজনটা বাড়বে। যদি মন্দনের নিচের দিকে নামে, তখন তার ওজনটা বাড়বে। যদি ত্বরণের নিচের দিকে নামে, তাহলে ওজনটা কমবে, জি মাইনাস এ হবে। মন্দন হলে এটা মাইনাস এ হয়ে যাচ্ছে। যদি অভিকর্ষ ত্বরণের নিচের দিকে নামে, অর্থাৎ এ ইকুয়াল টু জি হয়, অভিকর্ষ ত্বরণের নিচের দিকে নামে, তার মানে কি এটা অবাধে পতনশীল, অভিকর্ষ ত্বরণের নিচে নামছে, ফ্রিলি ফলিং বডি। সেই অবস্থায় তাহলে এ ইকুয়াল টু যদি জি হয়ে যায়, তখন এন ইকুয়াল টু জিরো হচ্ছে। অর্থাৎ প্রতিক্রিয়া বল যদি না থাকে, তাহলে বস্তুর কোনো ওজন থাকবে না।
অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য। ওজন শূন্য, এটা লিফটের ক্রিয়া প্রতিক্রিয়ার সাহায্যে আমরা বুঝতে পারি। যদি লিফটের ত্বরণটা এ গ্রেটার দেন জি হয়, অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি ত্বরণে লিফটটা না হয়। এটা হচ্ছে লিফটের বক্স। অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি ত্বরণে লিফটটা না হয়। বস্তুটা লিফটের মেঝের সঙ্গে আটকানো নেই, জাস্ট বসানো আছে। তাহলে মেঝেটা এ ত্বরণে নিচের দিকে নামছে, আর বস্তুটা যেহেতু এর সঙ্গে আটকানো নেই, বস্তুটা জি ত্বরণে নিচের দিকে পড়ছে, ফ্রিলি পড়ছে। বস্তুটা তো ফ্রিলি পড়ছে, বস্তুটার সঙ্গে আটকানো নেই, কিন্তু লিফটের মেঝেটা তার ত্বরণ অনেক বেশি জি এর থেকে। তাহলে মেঝে এবং বস্তুর মধ্যে সেপারেশন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেপারেশন হতে হতে বস্তুটা এখানে গিয়ে ঠেকছে। ঠিক আছে, এই যে ত্বরণশীল লিফট এবং লিফটটা যখন এ ত্বরণের নিচের দিকে নামছে বা এ ত্বরণের উপর দিকে উঠছে, সেই অবস্থায় এটা যদি বস্তু না থাকে, এখানে যদি কোনো স্প্রিং তুলা থাকে, তাহলে স্প্রিং তুলার পার্টটাও কিন্তু এইরকম ভ্যারি করবে। যে লিফটটা যদি ত্বরণ সহ নামে, তখন প্রথম ইকুয়েশনটা দেখালাম, N=m×g+a, অর্থাৎ স্প্রিং তুলার পার্টটা বাড়বে। ত্বরণ সহ যদি ওপর দিকে ওঠে তখন N=m×g+a, তখন স্প্রিং তুলার পার্টটা বাড়ছে। ত্বরণ সহ যদি নিচের দিকে নামে তখন N=m×g−a, অর্থাৎ স্প্রিং তুলার পার্টটা তখন কমবে। ঠিক আছে, তাহলে স্প্রিং তুলা এখানে থাকলে এই জিনিসটা হবে। ঠিক একই রকম ভাবে এখানে যদি কোনো সরল দোলককে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে পর্যায়কাল কিন্তু পাল্টে যাবে। কেননা সরল দোলকের পর্যায়কাল t=2π × √L/g। তাহলে জি এর মানটা যদি এটা যে এফেক্টিভ ত্বরণ, শুধু অভিকর্ষ ত্বরণ না, এটা হচ্ছে কার্যকর ত্বরণ। কার্যকর ত্বরণের মানটা যদি পাল্টে যায়, তাহলে কিন্তু পর্যায়কালটা পাল্টে যাবে। আস্তে তুলবে বা জোরে তুলবে, যদি ত্বরণ সহ হয়। আরেকটা জিনিস দেখাই, নিউটনের থার্ড লয়ে টান। ধরো একটা বস্তু, একটা তার দুদিকে আটকানো আছে, এখানে আটকানো আছে। ওটাকে যদি মাঝখানে একটা ওয়েট ঝোলানো হয়, ওয়েট ঝোলানো হলে তারটা এরকম অনুভূমিক থাকার কথা নয়, নিচে নেমে যাওয়ার কথা। এটাই বলতে দেখাও যে মাঝখানে যদি কোনো ওয়েট ঝোলানো হয়, তাহলে তারটা অনুভূমিক থাকবে না। সেটা কীরকম না, এই কোণটা হচ্ছে থিটা, সমান মাঝখানে যদি ঝোলানো হয়, তাহলে এই তারটা এরকম নিচে নেমে গেছে। তাহলে এইদিকে টানটা কাজ করছে। আমি ওয়েটটা ঝোলাচ্ছি, ওয়েটটা mg, এরকম নিচে mg, সুতোর টানটা এদিকে কাজ করছে, এদিকেও একটা টান কাজ করছে। তাহলে আমি যদি দুটো কম্পোনেন্ট টানের নিই, তাহলে উপাংশ যদি দুটো নিই, এদিকে একটা এদিকে একটা, এটারও এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা যদি টি হয়, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা, তাহলে এদিকের কম্পোনেন্টটা কত হয়ে যাচ্ছে, টি কস থিটা, আর এদিকটা হচ্ছে টি সাইন থিটা। এদিকে আবার এই টিটার জন্য এদিকে টি কস থিটা, এদিকটাতে টি সাইন থিটা, তাহলে এদিকে 2t সাইন থিটা হয়ে যাচ্ছে। এইটার জন্য একটা টি সাইন থিটা, এইটার জন্য একটা টি সাইন থিটা, আর এদিকে দুটো টি কস থিটা পরস্পরকে ক্যান্সেল করে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে যদি তারটা সাম্যাবস্থায় থাকে, তখন এদিকের ফোর্স হচ্ছে 2t সাইন থিটা, আর এদিকের ফোর্স হচ্ছে mg। তাহলে 2t সাইন থিটা = mg হচ্ছে, সাইন থিটা = mg/2t। থিটার মানটা 0 কখন হবে?
যদি টি ইকুয়াল টু ইনফিনিটি হয় তবে থিটা জিরো হবে। টি যদি ইনফিনিটি হয় এর মানটা জিরো, তাহলে সাইন থিটার মানটা জিরো, তাহলে থিটা তখনই জিরো হবে। টান সুতোর টান অসীম সেটা হয় না, ওর স্থিতিস্থাপকতা অনুযায়ী ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা হতে পারে না। তাই থিটাটাও জিরো হতে পারে না, থিটার একটা ফাইনাইট ভ্যালু থাকবে। থিটাটা জিরো হবে না, থিটার একটা ফাইনাইট ভ্যালু থাকবে, 10 ডিগ্রি 5 ডিগ্রি 2 ডিগ্রি যাই হোক, থিটার একটা ফাইনাইট ভ্যালু থাকবে, অর্থাৎ তারটা তখন অনুভূমিক থাকবে না, অনুভূমিক থাকবে না। কপিকলের সাহায্যে কিভাবে এটা দেখানো যেতে পারে? অর্থাৎ ধরো এই একটা কপিকলের ওপর দিয়ে দুটো বস্তু, এই একটা বস্তু, এটা হচ্ছে ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2, m1 is less than m2, m1 m2 থেকে বেশি, কম, ছোট। তাহলে এটার ওজনটা নিচের দিকে কাজ করছে m2g, এটার ওজনটা নিচের দিকে কাজ করছে m1g। সুতোর টান একই, সুতো টানটা একই। তাহলে যদি পুরো এটা m2টা ভারী বলে এটা নিচের দিকে নামবে, এটা ওপর দিকে উঠবে, তাহলে সমগ্র বস্তু সংস্থার ত্বরণ যদি বা বস্তুগুলোর সংস্থা বা বস্তুগুলোর ত্বরণ, সংস্থার ত্বরণ এ এইটা, তাহলে m2 ভরের গতির সমীকরণ কি হবে? m2 ভরের গতির সমীকরণ m2a, m2 ভরটা নিচের দিকে নামছে, এটা নিচের দিকে নামছে, এটা উপর দিকে উঠছে, তাহলে m2a সেটা ইকুয়াল টু নিচের দিকের বল কোনটা? m2g মাইনাস টানটা হচ্ছে t, এটা এর ইকুয়েশন। আর m1 ভরের সমীকরণ কি হবে? m1 ভরের সমীকরণ m1g, m1a, m1 ভর ওপর দিকে উঠছে, তাহলে m1a ইকুয়াল টু টিটা হচ্ছে ওপর দিকে বল মাইনাস m1g। যেদিকে গতি এই ফোর্সটা সেই দিকে, তাহলে সেই দিকের ফোর্সটা আগে হবে, উল্টো দিকে ফোর্সটা পরে। তাহলে এই দুটি ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে টিটা কেটে যাচ্ছে, টিটা কেটে গেলে এই দুটো যোগ করলে m1 প্লাস m2 ইন্টু a সেটা ইকুয়াল টু m2 মাইনাস m1 ইন্টু g। এখান থেকে আমি a এর মানটা বের করতে পারি m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু g। এখান থেকে যদি এর মানটা বের করতে পারি, সেই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা সুতোর টানটা বের করতে পারবো। তো এইভাবে আমরা কোনো একটা পুলির মধ্য দিয়ে ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক একই রকমভাবে জিনিসটা হচ্ছে একটা টেবিলের ওপরে, এখানে ওই একই, এই যে পুলিটার উপরে এখানে একটা মাছ আছে, সুতোটা এইরকম গেছে, এখানে আরেকটা মাছ আছে, তাহলে এই মাছটা একে টানছে। যদি মসৃণ হয় তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করবে না, যদি মসৃণ না হয় এখানে ঘর্ষণ বল কাজ করবে একই রকমের। এদিকটাতে এটা যদি m2 হয়, এটা যদি m1 হয়, তাহলে সুতোর টান হচ্ছে t, এটার সুতোর টান t। তাহলে এখানে তোমার এই টানটা কত হবে না, এদিকটা mg, m2g, এই ত্বরণের নিচের দিকে পড়ছে, তাহলে m2a ইকুয়াল টু m2g মাইনাস t। আর এখানে m1 এর গতির সমীকরণ কত হবে? m1a ইকুয়াল টু শুধু t, আর তো কিছু নেই, টিটাই ওকে টানছে, m1a ইকুয়াল টু t। যদি ঘর্ষণ বল থাকতো তখন t মাইনাস f হতো, যদি ঘর্ষণ বল উল্টো দিকে যদি ঘর্ষণ বল থাকতো, এটা যদি f থাকতো তখন এটা t মাইনাস f হতো। এইভাবে আমরা
এই ধরনের প্রবলেমগুলোকে করতে পারে। আরও জিনিস আছে যে আমরা যখন রাস্তায় চলি, আমরা যখন হাঁটি, তখন কীভাবে আমরা হাঁটি? তখন আমাদের হাঁটার ব্যাপারটা থাকার অনুভূমিক তল, আমরা পা দিয়ে ভূমিতে তির্যকভাবে বল প্রয়োগ করছি। ভূমিতে তির্যকভাবে বল, ভূমি আমাদের একটা বিপরীত দিকে প্রতিক্রিয়া দিচ্ছে, এই দিকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, ভূমিটা বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, এই বরাবরই প্রতিক্রিয়া দিচ্ছে। পা দিয়ে যেই বরাবর বল প্রয়োগ করছে, ভূমি আমাকে সেই বরাবরই প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে ভূমি একটা বস্তু, আমি একটা বস্তু, দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করছে। তাহলে ক্রিয়াটা ভূমির ওপর হচ্ছে, প্রতিক্রিয়াটা আমার ওপর হচ্ছে। আমার ওপর যদি প্রতিক্রিয়াটা এদিকে হয়, প্রতিক্রিয়া যদি আমি দুটো উপাংশ করি, এই একটা উপাংশ আর এই একটা উপাংশ, এটা হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এটা হচ্ছে ভি। ভার্টিক্যাল উপাংশটা আমার ওজনকে কমানোর চেষ্টা করছে, আর হরাইজন্টাল উপাংশটার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে আমরা হাঁটি। আমরা যদি ভূমিতে বল প্রয়োগ না করি, তির্যকভাবে বল প্রয়োগ না করলে কিন্তু আমরা হাঁটতে পারবো না। আমরা যদি লম্বভাবে বল প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা হাঁটতে পারবো না। ঠিক একই রকমভাবে আরও অনেক প্রবলেম ছিল, যেমন পাখি, সে ডানাটাকে এইভাবে যদি দেয়, বায়ুতে এরকমভাবে চাপ দেয়, বায়ু তাকে উল্টো দিকে প্রতিক্রিয়া দেয়, বায়ু তাকে এইভাবে প্রতিক্রিয়া দেয়, বায়ু তাকে এটার দুটো উপাংশ, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, এটারও দুদিকে উপাংশ, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, এইগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই উপাংশটার জন্য পাখি ওপরের দিকে উঠছে। রোলার টানা ঠেলা সহজ। রোলার যদি আমি, এটা ধরো রোলার, রোলারকে যদি আমি ঠেলি, তাহলে রোলারের ওজনটা নিচের দিকে কাজ করছে mg। ঠেললে এটা দুটো উপাংশ, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এটা নিচের দিকে, এই বলে আমি ঠেলছি রোলারকে, এফ বলে, তাহলে এইদিকে একটা ধরো এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা ওজনের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার আরও বেশি ভারী বলে মনে হচ্ছে, আর এফ কস থিটা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এফ কস থিটার পক্ষে অনেক অসুবিধা হচ্ছে, ওজনটা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু রোলারটা যদি আমি টানি, রোলারটা যদি আমি টানি, এরকমভাবে টানি, তখন দুটো উপাংশ, এদিকে একটা, এদিকে একটা, এটা হচ্ছে ওজনটা কাজ করছে mg। এটা যদি থিটা হয়, তাহলে এফ কস থিটা, এটা হচ্ছে এফ বল, এফ কস থিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এফ সাইন থিটা ওজনের বিপরীত দিকে ওজনটাকে কমিয়ে দিচ্ছে। সেই জন্য রোলার টানাটা সহজ, ঠেলাটা কঠিন। আরেকটা জিনিস আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র। বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, একটা ট্রের উপরে আমি অনেকগুলো বলকে দিয়েছি, এবার বলগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেইটা ছাড়া, ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া আমি যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে ভরবেগ অপরিবর্তিত থাকবে। কোনো বস্তুর কোনো নির্দিষ্ট দিকে রৈখিক ভরবেগ, এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কোনো নির্দিষ্ট দিকে ভরবেগ অপরিবর্তিত থাকবে। যেমন ধরো এই রেখা বরাবর দুটো বস্তু আছে, এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু। তাহলে এর প্রাথমিক বেগ u1, এর প্রাথমিক বেগ u2। u1 ইজ গ্রেটার দেন যদি u2 হয়, তবে এই বস্তুটাকে গিয়ে ধাক্কা মারবে। ধাক্কা মারার পর এর অন্তিম বেগ v1 হয়ে গেল, এটা হচ্ছে v2 হয়ে গেল। তাহলে প্রাথমিক ভরবেগ কত? এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ m1 u1 প্লাস m2 u2, অন্তিম ভরবেগ m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এই দুটি ইকুয়াল, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1
প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা হচ্ছে ইকুয়াল, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। যেমন ধরো দুটো বস্তু, এই একটা বস্তু, এই একটা বস্তু, এটার ভর m1, এটার ভর m2। তাহলে m1 বস্তু m2 সংঘর্ষ ধাক্কা লাগার পর m1 বস্তু m2 বস্তুতে যে বলটা প্রয়োগ করছে, এটা যদি ক্রিয়া হয় F12 হয়, m2 বস্তু একে প্রতিক্রিয়া দিচ্ছে F21। সংঘাত কালটা হচ্ছে সংঘাত কাল t। তাহলে F12 কত? F12 কে প্রয়োগ করছে? m1 বস্তু m2 বস্তুর উপর প্রয়োগ করছে। তাহলে এটা m2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে। তাহলে m2 ইন্টু v2 মাইনাস u2 বাই t। F12 মানে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুকে বল প্রয়োগ করছে, তাহলে বলটা 2 নম্বর বস্তুর উপযুক্ত হচ্ছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার 2 নম্বর বস্তুর হবে। সেই জন্য m2 ইন্টু v2 মাইনাস u2 বাই t। আর F21 সেটা কত হবে? সেটা 1 নম্বর বস্তু ভরবেগের পরিবর্তনের হার হবে, m1 ইন্টু v1 মাইনাস u1 বাই t। এই দুটো F12 ইকুয়াল টু মাইনাস F21, এই দুটো যদি আমি ইকুয়াল করলে তোমরা দেখবে যে এই ইকুয়েশনটা চলে আসবে। এটা নিজের হাতে ক্যালকুলেট করো। এই দুটো যদি ইকুয়াল করি, মানে এইটা আর এইটা যদি সমান করি, আগে একটা মাইনাস আছে, তখন এই লাইনটা চলে আসবে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা তোমরা নিজেরা ঘরে করবে। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত, এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে থার্ড ল থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করেছি। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা থার্ড ল পেতে পারি। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে উল্টোভাবে যদি আমি ক্যালকুলেট করি, এই ইকুয়েশনটা থেকে আমি v1 m1 এর জিনিসগুলোকে একদিকে নিয়ে এলাম, m1 v1 মাইনাস u1 এটাকে ওপাশে নিয়ে গেলাম, এটাকে এপাশে নিয়ে গেলাম, m2 u2 মাইনাস v2, তার মানে মাইনাস m2 v2 মাইনাস u2। যদি বস্তা হিসেবে টি দিয়ে ভাগ করে দিই, এটা টি মানে সংঘাত কাল, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে F21 হয়ে যাচ্ছে এইটা, আর এটা হয়ে যাচ্ছে F12। তাহলে এই জিনিসটা আবার চলে আসছে। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা তৃতীয় গতিসূত্র পাচ্ছি। আর লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে F21, তাহলে F21 ইকুয়াল টু মাইনাস F12, F21 ইকুয়াল টু মাইনাস F12, অর্থাৎ তৃতীয় গতিসূত্র চলে আসছে। এটা যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটা আমরা দেখাতে পারি যদি দুটো ভর, এখানে একটা ভর স্থির আছে, এই গতিবেগে একটা বস্তু আসছে, এটা ধর m1 ভর, এর গতিবেগ হচ্ছে u1, এটা হচ্ছে m2 ভর, গতিবেগটা স্থির, এখান থেকে এটা গিয়ে এটার সঙ্গে এটা ধাক্কা খেয়ে দুদিকে চলে গেল। এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা। তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস। এটা y অ্যাক্সিস, y ও y ড্যাশ, x ও x ড্যাশ। তাহলে এটা দুটো আলাদা অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের প্রমাণ বলতে হবে। অর্থাৎ আমি x অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণ সূত্র বের করি, তাহলে x অক্ষ বরাবর প্রাথমিক ভরবেগ হচ্ছে, এটা হচ্ছে x অক্ষ বরাবর,
প্রাথমিক ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস এটার ভরবেগ নেই, এটা হচ্ছে 0 সমান x অক্ষ বরাবর অন্তিম ভরবেগ কত, এটা হচ্ছে m1 ভর, এটা হচ্ছে m2 ভর, এর গতিবেগ হচ্ছে v1, এর গতিবেগ হচ্ছে v2। তাহলে এখানে v1 গতিবেগটার এই দিক x অক্ষ বরাবর উপাংশ কত, v1 cos আলফা, তাহলে m1 v1 cos আলফা, আর v2 এদিকের উপাংশ কত, v2 cos বিটা, তাহলে প্লাস m2 v2 cos বিটা। এটা হচ্ছে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র হলো। আর y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র, প্রাথমিক ভরবেগ y অক্ষ বরাবর কিছু ছিল না, 0। অন্তিম ভরবেগ কত হলো, v1টা এদিকে কম্পোনেন্টটা কত, v1 sin আলফা, তাহলে m1 v1 sin আলফা, v2 এদিকে কম্পোনেন্টটা কত, v2 sin বিটা, তাহলে এটা হচ্ছে মাইনাস উল্টো দিকে মাইনাস m2 v2 sin বিটা। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র রৈখিক, যেহেতু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে x অক্ষ বরাবর একটা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব, y অক্ষ বরাবর আরেকটা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। ঠিক বন্দুক এবং গুলি, তার ক্ষেত্রে বন্দুক এবং গুলি, যখন বন্দুকের ভিতরে গুলি ছিল তখন এটা হচ্ছে বন্দুক এবং গুলি, যখন বন্দুকের ভিতর গুলি ছিল তখন ওদের প্রাথমিক ভরবেগ 0 ছিল। যখন গুলি বন্দুক থেকে বেরোলো তখন বন্দুকের ভর হচ্ছে m, বন্দুকের পিছন দিকের গতিবেগ হচ্ছে v, গুলির ভর হচ্ছে স্মল m, গুলির সামনের দিকের গতিবেগ হচ্ছে স্মল v। এটা হচ্ছে বন্দুকের ভর, এটা বন্দুকের বেগ, এটা গুলির ভর, এটা গুলির বেগ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি mv ইকুয়াল টু মাইনাস স্মল mv, তাহলে v ইকুয়াল টু মাইনাস mv বাই ক্যাপিটাল M, অর্থাৎ বন্দুকের গতিবেগটা গুলির যেদিকে গতিবেগ তার বিপরীত দিকে, পিছন দিকে বন্দুকের গতিবেগটা। বন্দুকের ভরটা বেশি, সেই জন্য বন্দুকের গতিবেগটা অনেক কম, গুলির ভরটা কম, সেই জন্য গুলির গতিবেগটা অনেক বেশি। তাহলে এটাও নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার সাহায্যে বোঝানো যায়।